সেকেন্ড পেপারের যে হিস্ট্রি পোর্শন আছে ওই পোর্শন থেকে ক্লাস হবে, মানে এটা বাংলা পোর্শনের ক্লাস একটা আলাদা করে হতে থাকবে। তো সেকেন্ড পেপারের যেটা সেকশন এ আছে 100 নাম্বার বাংলায় লিখতে হবে, তো সেই জায়গার ক্লাস এখান থেকে মোটামুটি ভালো রকম নাম্বার পাওয়া যায়, মানে এই 100-র মধ্যে 70 ইজিলি পাওয়া যায়, আর একটু সময় দিলে 80ও পাওয়া যেতে পারে। তো ভালোভাবে এই জায়গাগুলো বাড়িতে তৈরি করতে থাকবে। আর আরেকটা হচ্ছে, যেহেতু পালি সাহিত্যের ইতিহাস বা বৌদ্ধ ধর্মের ইতিহাস, তো পালি টোটাল সিলেবাসের একটা বেসিক ধারণা এখান থেকে তৈরি হবে, মানে বেসিক নলেজ না রাখলে পড়তে অসুবিধা হবে। ধরো তোমাদের মধ্যে কেউ হয়তো কেমিস্ট্রি পড়েছো, কেউ ফিজিক্স পড়েছো, বা ইংলিশ অনার্স নিয়ে পড়েছো, সেখানে গ্র্যাজুয়েশন পড়তে গিয়ে কি হয়েছে না, অলরেডি তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে পর্যন্ত পড়েছো মোটামুটিভাবে, ফিজিক্স কেমিস্ট্রির বেসিক একটা ধারণা আছে, বা ইংলিশ লিটারেচারের একটা বেসিক ধারণা আছে। কিন্তু পালির ক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেক কিছুই তোমাদের অজানা আছে, তো এই বেসিক এটার প্রয়োজন আছে, নলেজ রাখার। সেটা একজন জয়েন করবে বলছে, কিন্তু জয়েন করা যাচ্ছে না যে। একটু ওয়েট করো। আচ্ছা, তো এই পোর্শনে যেটা ক্লাস হবে সেটা হচ্ছে ওই সেকেন্ড পেপারের বাংলা পোর্শনে, যেটা মোটামুটিভাবে ভালো করে পড়বে, এখান থেকে নাম্বারটা ভালো আসে। তো এখানের যেটা মেন বিষয় হচ্ছে, সিলেবাসটা তোমাদের ফার্স্ট দিনে বলা হয়েছিল। তো এই পোর্শনে সেকেন্ড পেপারে কি আছে না, 100 নাম্বার হচ্ছে, তার মধ্যে চারটে ABCD করে চারটে টপিক দেয়া ছিল, BCD। প্রথমে হচ্ছে এ হচ্ছে ক্যানোনিক্যাল লিটারেচার, মানে ত্রিপিটক সাহিত্য। তো ত্রিপিটক কি, তার যে বিভাগ আছে সেগুলো নিয়ে মোটামুটি ক্লাস হবে। এখান থেকে মোটামুটি 3টে প্রশ্ন ঘুরে ফিরে আসে, তিনটে বলবো না, আরও বেশি আছে। তবে এই সেকশন থেকে প্রতি বছর একটা করে কোশ্চেন থাকে। চারটে অপশনের মধ্যে তোমাদের দুটো লিখতে হবে, তার মানে 30 মানে 30 নাম্বারের কোশ্চেন দুটো লিখতে হবে চারটের মধ্যে। তার মধ্যে একটা প্রতি বছর এই সেকশন এ থেকে আসে, যেটা ত্রিপিটক সাহিত্য থেকে হচ্ছে। আচ্ছা, তো এই জায়গাটা তোমাদের নোটের আছে, নোট দিয়ে দেওয়া হবে, কিন্তু এখানে এটা ওই বোর্ডের মতন করে আমি লিখবো, সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করতে থাকবে। এগুলো বেসিক নলেজের জন্য প্রয়োজন আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে ত্রিপিটক যে বলা হচ্ছে, ত্রিপিটক কি? ত্রিপিটক হচ্ছে 3টি পিটকের সমাহার। ত্রি আর পিটক, পিটক মানে হচ্ছে ঝুড়ি বোঝায়, ঝুড়ি বা বাস্কেট, ঝুড়ি। এখন 3টি পিটকের মধ্যে বলা হয় যে এক একটা টপিক অনুযায়ী এক একটা বিষয়গুলোকে সংকলন করা হয়েছে। ত্রিপিটকের মধ্যে কি কি না, বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক আছে। তো বিনয় পিটকের মধ্যে বিনয় অর্থাৎ যেটা বৌদ্ধ সংঘের নিয়ম কানুন, মানে কনস্টিটিউশনের মতন, সেগুলো সংকলন আছে। সূত্র পিটকের মধ্যে সূত্র অর্থাৎ বুদ্ধের যেগুলো স্পিচ আছে সেগুলো সংকলন করা আছে। আর অভিধর্ম পিটকে অভিধর্ম আছে, অভিধর্ম হচ্ছে ফিলোসফিক্যাল পার্টগুলো।
তো তিনটে পিটকের মধ্যে তিনটি বিষয়ের সংকলন আছে। ত্রিপিটক কেন বলা হচ্ছে? বলা হয় যে পিটক মানে ঝুড়ি। তো একই টপিকের জিনিসগুলোই একটা গ্রন্থগুলো একটা ঝুড়ির মতন করে সংকলন করা হয়েছে বলে এটাকে বলা হচ্ছে পিটক। এবং তিনটে আছে বলে সংখ্যায় ত্রিপিটক হচ্ছে। এখন ত্রিপিটক যেটা বলা হচ্ছে এটার সঙ্গে অনেক কিছু মানে এই জায়গাটা বোঝার জন্য একটা হিস্ট্রির সঙ্গে লিঙ্ক আছে। মানে বৌদ্ধ ধর্মের ইতিহাস এবং পালি সাহিত্যের ইতিহাস এই দুটো পাশাপাশি চলছে। এই জন্য অদ্ভুতভাবে মানে পালি লিটারেচার সাবজেক্ট হলেও সেখানে বৌদ্ধ ধর্মের ইতিহাস পড়তে হচ্ছে। এটা গ্র্যাজুয়েশনের মধ্যেও আছে, গ্র্যাজুয়েশন পাস সাবজেক্টে যখন পালি আসে সেখানেও আছে, এবং এর মধ্যেও আছে, এমফিলেও আছে। প্রতি ক্ষেত্রেই মানে পালি সাহিত্যের ইতিহাস এবং বৌদ্ধ ধর্মের ইতিহাস পাশাপাশি পড়তে হয়। ত্রিপিটকের ব্যাপারটা কি না, মানে বুদ্ধের জীবদ্দশাতে কিন্তু ত্রিপিটক বা তার যে বাণী সেগুলো লেখা হয়নি। তো বুদ্ধের যখন মানে মহাপরিনির্বাণ হয় তার দেহত্যাগের পরে বুদ্ধের যে উপদেশ সেগুলো সংকলনের জন্য প্রয়াস হয়। তো প্রথম যে বৌদ্ধ সঙ্গীতি হয় তাতে গিয়ে বুদ্ধ বচন যেটা বলা হয় বা বুদ্ধের উপদেশ সেগুলো সংকলন করা হয়। প্রথম সঙ্গীতি সম্পর্কে কারোর জানা আছে? কোনো ডিটেলস বলতে পারবে? কোথায় হয়েছিল, কোন রাজার সময়ে? রাজগৃহীত হয়েছিল। আর কোন, হ্যাঁ কোন রাজার সময়? অজাতশত্রু। তো প্রথম সঙ্গীতিতে গিয়ে বুদ্ধের যে উপদেশ সেগুলো সংকলন করা হয়। এবং এর একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে মানে বুদ্ধের পরিনির্বাণের সামথিং 7 দিন পরে, মানে দেহত্যাগের 7 দিন পরে ওনার একজন শিষ্য মহাকাশ্যপ তিনি দেখছেন যে একজন ভিক্ষু সে বলছে যে তিনি চলে গেছেন ভালোই হয়েছে, ইদানিং মানে এখন আমরা যা ইচ্ছে তাই করতে পারবো, আগে কেন বুদ্ধ থাকলে এটা করতে পারবে না ওটা করতে পারবে না এরকম সব রেস্ট্রিকশন থাকতো। কিন্তু পালিতেই বলছে সুমুত্তাময়ং তেন মহাসমানেন ইদানি ইয়ং ইচ্ছিসামা তং করিষ্যামা, এরকম বলছে, মানে যা যা ইচ্ছা হবে সেটা আমরা করতে পারি। এই দেখে তখন মহাকাশ্যপ যিনি বুদ্ধের মানে অগ্রগণ্য শিষ্য ছিলেন তিনি দেখছেন যে তো এরই মধ্যে এত কিছু শুরু হয়েছে, মানে ভাঙন দেখা দিয়েছে। তখন উনি দেখলেন যে বুদ্ধের যে উপদেশাবলী এগুলো তিনি বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় বলেছেন, সেইগুলোকে সংকলন করতে হবে, না হলে সেগুলো নষ্ট হয়ে যাবে এই টাইপের কোরাপ্টেড লোক থাকলে। তখন সেগুলো সংকলনের জন্য তিনি ভিক্ষুদেরকে বললেন যে বুদ্ধবচন শব্দটা প্রয়োগ হয় পালিতে, বুদ্ধবচনও। তো বুদ্ধবচন অর্থে যে বুদ্ধের বাণী সেগুলো সংকলনের প্রয়োজন আছে, এবং সেই জন্য 500 জন অভিজ্ঞ ভিক্ষু একত্রিত হয়ে যে সমস্ত যা কিছু প্রচলিত ছিল বুদ্ধের নামে সেগুলো সংকলন করা হলো। এখানে ব্যাপারটা যদি আধুনিককালে আমরা দেখি যে স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে তোমরা জানো যে ওনার বাণী ও রচনাবলী বাংলায় 10টা ভলিউম আছে, ইংরাজিতে আই থিঙ্ক 6টা ভলিউম আছে। তো ওই যে মানে এটা তো তার জীবদ্দশায় তৈরি হয়নি না, স্বামীজির মানে মহাপ্রয়াণের অনেক পরে হয়েছে, এবং সেটা কিছু হয়তো তার নিজের লেখা ছিল, কিছু স্পিচ ছিল, চিঠিপত্র ছিল, চিঠিপত্রগুলো তার যাকে চিঠি পাঠানো হয়েছে তার কাছে আছে, সেখান থেকে সেটা কালেক্ট করা হয়েছে, দিয়ে সংকলন করা হয়েছে। এটা সময় লেগেছে এটা সংকলন করতে। ত্রিপিটকের ব্যাপারটা হচ্ছে সেই রকম, যে সংকলন করা হয়েছে। তো সেই সংকলন একদিনে হয় না, সময় লাগে তাতে। তো প্রথম সঙ্গীতে কি হয়, মানে ত্রিপিটক সাহিত্য সঙ্গে সঙ্গীতিগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। তো দুটো একই সঙ্গে মোটামুটি বুঝতে হবে। তো ত্রিপিটক যখন সংকলন করা হয় প্রথম সঙ্গীতে তখন কিন্তু 3টি পিটকে 3টি সংকলন করা হয়নি। মানে বিনয় পিটকের মধ্যে একটা পোর্শন আছে সেখানে সঙ্গীতি নিয়ে উল্লেখ আছে। তো সে জায়গাতে বলা হচ্ছে যে প্রথমে ধর্ম বিনয় সংকলন করা হয়, ধর্ম এবং বিনয়। ধর্ম অর্থে বলা হচ্ছে যে সেখানে পঞ্চনিকায় সংকলন হয়, সেটা সূত্র পিটক। এবং বিনয় অর্থে বলা হচ্ছে যে বিনয় পিটক। এবং বিনয় পিটকের বর্তমানে আমরা যে বিনয় পিটক দেখা যায় তাদের সম্পূর্ণ সংকলন করা হয়নি, তার কিছুটা সংকলন হয়েছে। তো
আরও পরে গিয়ে যখন দ্বিতীয় সঙ্গীতি হলো সেখানে আরও কিছুটা অ্যাডিশন হয়েছে। দ্বিতীয় সঙ্গীতি কোথায় হয়েছিল আর কোন রাজার সময়? হুম। আর তৃতীয় সঙ্গীতি যখন হলো, তৃতীয় সঙ্গীতি হচ্ছে অশোকের সময় পাটলিপুত্রতে, সেখানে গিয়েও আরেকটু কিছু অ্যাডিশন হলো। তৃতীয় সঙ্গীতে যেমন অভিধর্ম পিটকের কথাবস্তু বলে একটি গ্রন্থ অ্যাড করা হয়েছিল, এবং তৃতীয় সঙ্গীতিতে গিয়েও শেষ হয়নি, আরও পরে কিছু সংকলন হয়েছে এবং সেগুলো পরবর্তীতে মানে বিনয় পিটকের শেষ দিকে কিছুটা অংশ সেখানে জোড়া হয়েছে। তো মানে দ্বিতীয় সঙ্গীতির কথা যদি উল্লেখ থাকে বিনয় পিটকের মধ্যে, দ্বিতীয় সঙ্গীতি হচ্ছে যেটা কালাশোক বা কাকবর্ণের সময় হচ্ছে বুদ্ধের মহাপ্রয়াণের 100 বছর পরে। তবে বিনয় পিটকে যদি বুদ্ধের মৃত্যুর 100 বছর পরের ঘটনা উল্লেখ থাকে তাহলে ডেফিনেটলি বিনয় পিটক 100 বছর পরে কম্পাইলেশন হয়েছে, আর সেটা ওই হতে থাকছে, মানে সংস্করণ হতে থাকছে, যে প্রথম সঙ্গীতে যতটা হয়েছিল দ্বিতীয় সঙ্গীতে গিয়ে আরও কিছু অ্যাডিশন হয়েছে, তবে না গিয়ে সেই গ্রন্থের মধ্যে সেটা মেনশন থাকবে। এই হলো বিষয়। তো ত্রিপিটক তার মানে একদিনে হয়নি, এবং ত্রিপিটক বলতে মানে তিনটে বিনয় পিটক একখানা বই না, সূত্র পিটক একটা বই না। বিনয় পিটকের পালি টেক্সট সোসাইটি এডিশনে 5টা ভলিউম আছে, মোটামুটি 200-300 বা 400 পেজের করে এক একটা ভলিউম। তো এই হলো বিষয়। এখন ত্রিপিটকের এই হলো বিষয়। আর পাশাপাশি একটুখানি যদি বলা হয় পালি ভাষা সম্পর্কে, সেটা হচ্ছে পালি সম্পর্কে এই আগের ক্লাসেই যেটা বলা হচ্ছিল যে পালিতে যেহেতু কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, মানে বুদ্ধের সমসাময়িক মোটামুটি 500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, সেই সময়ের প্রচলিত ভাষা ছিল, এবং সেটা সংস্কৃত থেকে অনেক একটু একটু পরিবর্তিত হওয়া শুরু হয়েছে। এবং ত্রিপিটক শব্দটা পালিতে হয় ত্রিপিটক, মানে রফলাটা চলে যায়, ত্রিপিটক। তো প্রাচীন যে ভাষা ছিল ভারতবর্ষে, যেটা বেদের সময়ের ভাষা, সংস্কৃত মূলত, যেটাকে বলা হয় লিঙ্গুইস্টিক্সে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। পরে পালি ভাষা যখন একটু পরিবর্তিত হচ্ছে সেটাকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। এবং আধুনিক কালের যে ভাষা, যেটা মোটামুটি চর্যাপদের সময় থেকে শুরু হচ্ছে 1200 খ্রিস্টপূর্বাব্দের পরে, তাকে বলা হয় নব্য ভারতীয় আর্য ভাষা। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, নব্য ভারতীয় আর্য ভাষা, এগুলো ঘুরে ফিরে তোমাদের লিঙ্গুইস্টিক্স পোর্শন যে 50 নাম্বার আছে সেখানে আসবে, এবং গোটা যে 400 নাম্বার সিলেবাস পড়বে সেখানে ঘুরে ফিরে এই প্রসঙ্গগুলো উঠে আসবে। তো ত্রিপিটকের মধ্যে তাহলে হচ্ছে 3টে পিটক: বিনয় পিটক, সূত্র পিটক, আর হচ্ছে অভিধর্ম পিটক। বিনয় পিটক ইত্যাদি বলার আগে এই জায়গাটা একটুখানি বলে নিই, সেটা হচ্ছে এই যে প্রাচীন ভারতীয় আর্য, এটা সাংকেতিকভাবে লিখলাম, এটা হচ্ছে মোটামুটিভাবে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হচ্ছে এই টাইম পিরিয়ড। এটা হচ্ছে সংস্কৃত, মূলত বৈদিক সংস্কৃত বলা যায়। তারপরের পিরিয়ড হচ্ছে 500 যে খ্রিস্টপূর্বাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ, মানে লক্ষণ সেন এই টাইম পিরিয়ড পর্যন্ত। এই টাইম পিরিয়ড পর্যন্ত এই পালি, প্রাকৃত, অপভ্রংশ এইসব ভাষা আছে। এইসব টাইম পিরিয়ডে। আর 1200-র পর থেকে মানে আধুনিক কাল পর্যন্ত এইটা হচ্ছে নব্য ভারতীয় আর্য। এই সময় গিয়ে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে যাচ্ছে, বাংলা, হিন্দি, উড়িয়া ইত্যাদি। এই 3টে পিরিয়ড। পালি হচ্ছে মধ্যস্তরের ভাষা, এই জন্য পালিকে মধ্য ভারতীয় আর্য ভাষা বলা হয়, ইংরেজিতে বলা হয় মিডল ইন্ডো এরিয়ান। স্যার ওটা 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ? হ্যাঁ, প্রায় 1700 বছরের মতন। তো এই জন্য তোমাদের দেখবে লিঙ্গুইস্টিক পোর্শনে কোশ্চেনটাকে পালি আসে, এমআইএ ল্যাঙ্গুয়েজ বা ফিচার্স অফ পালি এইসব থাকে, এবং
পালি, যেহেতু পালির পাশাপাশি প্রাকৃত, অপভ্রংশ, সংস্কৃত এইগুলো ক্লোজ ল্যাঙ্গুয়েজ, এই জন্য পালির সঙ্গে কম্পারেটিভ স্টাডি থাকে এবং প্রশ্নও থাকে প্রাকৃতের উপরে বা সংস্কৃতের উপরে ইত্যাদি, সেগুলো পরে ক্লাস হবে। তো এইটা একটা বেসিক ধারণা রাখতে হবে যে পালি কোন সময়ের ভাষা, পালির আগে সংস্কৃত ছিল এবং পালি থেকে পরবর্তীতে আমাদের আধুনিক ভাষাগুলো আসছে। আচ্ছা, তো ত্রিপিটকের মধ্যে তাহলে বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক আছে। আজকে আমরা মোটামুটি বিনয় পিটক সম্পর্কে দেখব। আমি বেসিকটা বলে দেবো, দেন নোটসের ব্যাপারটা আমি দেখিয়ে দেবো, সেটা তোমরা বাড়িতে তৈরি করবে এবং পরের দিনে চেষ্টা করবে লিখে দেখানো। তো বিনয় পিটকের মধ্যে বিনয় শব্দের অর্থ কি না, বিনয় শব্দের এতে ত্রিপিটকের যে টিকাকার আছেন, মানে ত্রিপিটক লেখা হচ্ছে মোটামুটিভাবে 100 খ্রিস্টপূর্বাব্দর মধ্যে ত্রিপিটকের কম্পাইলেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। বুদ্ধের পরিনির্বাণ হচ্ছে মোটামুটি 500 খ্রিস্টপূর্বাব্দ, তারপর 400 বছর ধরে ওটা সংযোজন, বিয়োজন ইত্যাদি হচ্ছে ত্রিপিটকের মধ্যে। এবং প্রথম লেখা হচ্ছে, লেখা মিন্স মানে এই টাইম পিরিয়ড পর্যন্ত গুরু শিষ্য পরম্পরায় চলে আসছিল বেদের মতন করে। 100 খ্রিস্টপূর্বাব্দে সেটা প্রথমে লেখা হলো তালপাতায়, এবং আরও 500 বছর পরে মানে 400 খ্রিস্টাব্দ নাগাদ, মানে যে সময় আমাদের গুপ্তদের একদম শেষ পিরিয়ড চলছে, কুমারগুপ্ত টুপ্ত মনে হবে বা একটু পরে, সেই সময়ে গিয়ে ত্রিপিটকের টিকা লেখা হচ্ছে। টিকা মিন্স ব্যাখ্যা গ্রন্থ। ত্রিপিটকের টিকাকে অর্থকথা বলা হয় এবং একাধিকজন ওই টিকা লিখেছেন, তার মধ্যে মেজর যিনি হচ্ছেন তিনি হচ্ছেন বুদ্ধঘোষ। বুদ্ধঘোষ বা অর্থকথা সাহিত্য নিয়েও পরে ক্লাস হবে, যেটা নন ক্যানোনিক্যাল লিটারেচার পোর্শনে আছে। তো বুদ্ধঘোষ বলছেন যে বিনয় শব্দের ডেফিনেশনে যে বিনেতি এতেন কিলেশাতি বিনয়, এই কোটেশন নোটের মধ্যে আছে, এটা আমি আর লিখছি না। যে যেটার দ্বারা যে বিভিন্ন পাপ বা মলিনতা এগুলো দূরীভূত হয় সেটা হচ্ছে বিনয়। কিসের দ্বারা দূরীভূত হয় না, সদাচারের দ্বারা। নিয়ম কানুন যা কিছু আছে বৌদ্ধ সঙ্গে কি করা উচিত, কি করা উচিত না, এইগুলোকে বলা হয় বিনয়। বিনয় বলতে আমরা বাংলায় কি বুঝি, মানে কোমল স্বভাব বা কাউকে রেসপেক্ট দেয় ইত্যাদি, এই মানে বিনম্রতা বললে যা বোঝায়, ডিগনিটি বা এরকম একটা মিনিং বোঝাচ্ছে। তো কামনেস ইত্যাদি। তো পালিতে কিন্তু বিনয় শব্দ টোটালি বোঝায় যে ডিসিপ্লিন অর্থে, এবং বিনয় শব্দটা ইংরাজি ট্রান্সলেশনে বলা হয় ডিসিপ্লিন। বিনয় পিটকের ইংরাজি ট্রান্সলেশন যেটা কার আছে, ফস বলে না, আইবি অনারের আছে, আর একটা কার আছে রিচ ডেভিস বা সামথিংয়ে, তো ওটাকে ট্রান্সলেট করা হচ্ছে দ্য বুক অফ ডিসিপ্লিন। তো বিনয় পিটকে তাহলে কি আছে, নিয়ম কানুন এই সবগুলো আছে। তো বিনয় পিটকে বিনয় পিটকের মেজর 3টে ভাগ আছে। বিনয় পিটক বললাম 5 ভলিউমের গ্রন্থ, মানে 5 × 3 = 1500 উপর পেজ হবে পাবলিশড যে এডিশন আছে, ডিমাই সাইজের যদি বই হয়, নর্মাল বুক সাইজে। তো এর মেজর পার্ট হচ্ছে 3টে। একটা হচ্ছে সূত্র বিভঙ্গ, আচ্ছা এগুলো বাংলা করে লিখি, সূত্র বিভঙ্গ। একটা হচ্ছে খন্ধক, বা এটা স্কন্ধ লিখলে ভালো হয়, আমার অভ্যাস হয়ে গেছে পালি দিতে, শয়ে কয়ে নয়ে ধয়ে বা স্কন্ধক। আর একটা হচ্ছে পরিবার পাঠ, বা নর্মাল পরিবার লিখলেও হয়। এইগুলো কিন্তু সব টার্মিনোলজি, এগুলোকে আবার বাংলার সঙ্গে মেলাতে যাবে না সবসময়। কিছু ক্ষেত্রে মিল আছে, কিন্তু কিছু ক্ষেত্রে এটা টোটালি ডিফারেন্ট। পরিবার মানে এখানে ফ্যামিলি বোঝাচ্ছে না, আর বিনয় মানেও এখানে ওই বিনম্রতা এগুলো বোঝাচ্ছে না। আচ্ছা, সূত্র বিভঙ্গ, স্কন্ধ, পরিবার পাঠ। সূত্র বিভঙ্গের মধ্যে এখানে সূত্র অর্থে বোঝাচ্ছে যে ওই মেন যে নিয়ম আছে সেগুলো, আর বিভঙ্গ অর্থে বোঝাচ্ছে এক্সপ্লেনেশন। তো কী আছে এখানে, দুটো পার্ট আছে সূত্র বিভঙ্গে।
একটাকে বলা হচ্ছে ভিক্ষু বিভঙ্গ, আর একটা হচ্ছে ভিক্ষুণী বিভঙ্গ। পুরোটা লিখছি না এখানে। তো ভিক্ষু বিভঙ্গ হচ্ছে ভিক্ষুদের নিয়ম কানুন যেগুলো আছে সেগুলোর এক্সপ্লেনেশন। ভিক্ষুণী বিভঙ্গ হচ্ছে ভিক্ষুণীদের যে নিয়ম কানুন আছে তার এক্সপ্লেনেশন। এই চারটা লিখে রাখবে। আর আমার মনে হয় এটা আমার বানানো নেই, তবে আমাকে কাগজে লিখে আমি দিতে পারি, নাহলে একটা তৈরি করতে হবে। আদারওয়াইজ সেটা খাতা থেকে লিখে নেবে। ভিক্ষু বিভঙ্গের মধ্যে আছে 227টা নিয়ম। এগুলোকে বলা হয় শিক্ষাপদ। বিনয় পিটকের মেইন বিষয় হচ্ছে এই শিক্ষাপদ নিয়ম, কি করা উচিত কি করা উচিত না। যেমন কোনো ভিক্ষু চুরি করতে পারবে না, চুরি করলে সেটা এক অপরাধ হবে, এবং কি অপরাধ হবে সেটা মেনশন করা আছে। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথার কি অপরাধ হবে, এই সব নিয়ে এই 227খানা নিয়ম আছে। 227টা একবারে নেই, সেগুলোকে ভাগ ভাগ করা হয়েছে। কিভাবে ভাগ আছে না, এটা 8টা ভাগ করা হচ্ছে। এইগুলো নিয়ে পুরো বিনয় পিটক। বিনয় পিটক থেকে দুটো বড় প্রশ্ন আসে, মানে 30 নম্বরের প্রশ্ন যেটা খুব রেয়ারলি হয়তো এই পার্টগুলো নিয়ে দেয়, হয়তো বললো সূত্র বিভঙ্গ সম্পর্কে লেখো বা স্কন্ধকের কোনো একটা পার্ট নিয়ে লিখতে বলো, সেটা আই থিঙ্ক আমার দেখার মধ্যে তো মনে পড়ছে না। আর বাকি শর্ট কোশ্চেন যেগুলো আছে, মানে হিস্ট্রি পোর্শনের 10 নম্বরে যে 4টে লিখতে হয়, সেইখানে এই ভিতরের পার্টগুলো থেকে কোশ্চেন আসে। তো তোমাদের বলেছিলাম সিলেবাসটা মুখস্থ রাখবে, না হলে পদে পদে বিপদ, কিছু রিলেট করতে পারবে না একটার সাথে আর একটা। আর কোশ্চেন পেপারগুলো একটু বাড়িতে নাড়াচাড়া করবে। তো এই যে 227টা, এটা 8খানা ভাগ আছে। প্রথম বলছে পারাজিকা। দ্বিতীয় হচ্ছে পারাজিকা, হচ্ছে নাম্বার হয় 4টে। পারাজিকা আছে এরকম যে কোনো ভিক্ষু কোনো রকম যে শারীরিক সম্বন্ধ করতে পারে না। তারপর আছে কারোর হত্যা করলে অসুবিধা আছে, মানে এবং চুরি করলে, আর যদি তিনি অর্হৎ না হন, অর্হৎ মানে বৌদ্ধ ধর্মসাধনের যিনি সর্বোচ্চ অবস্থা লাভ করেন, মানে মুক্তি লাভ করেন, তাকে অর্হৎ বলা হয়। তো কেউ যদি অর্হৎ না হয়ে নিজেকে অর্হৎ বলে প্রচার করেন, তো এই 4টি ক্ষেত্রে তখন পারাজিকা অপরাধ হয়। অপরাধের নাম হচ্ছে পারাজিকা। পারাজিকা হলে কি হয়, তাকে সংঘ থেকে বহিষ্কার করা হয়, তিনি আর ভিক্ষু হয়ে থাকতে পারবেন না। এই পারাজিকা আছে 4টি। এরপর হচ্ছে সংঘাদিশেষ, এটা আছে 13টা। তো সংঘাদিশেষের এ কি না, এর মধ্যে যেগুলো আছে সেগুলো হয়তো কোনো ভিক্ষু একটা ঘর বানাচ্ছেন, মানে আবাসস্থল, সেটা অতিরিক্ত বড় করে ঘর বানিয়েছে বা এরকম নিয়ম লঙ্ঘন করেছে ইত্যাদি। তো সেক্ষেত্রে কি হয় না, তাকে ইয়ে করা হয়, মানে শো কজ করা হয়, এবং তাকে একটা কি বলবো, একটা ট্রেনিং পিরিয়ডের মতন করে তাকে পরিবাস দেওয়া হয়। পরিবাস একটা টার্ম আছে, মানে তিনি যেমন ইচ্ছে কাজ করতে পারবেন না, তার সঙ্গে সঙ্গে একজন থাকবে, মানে ট্রেনারের মতন। এবং যিনি অপরাধ যতদিন গোপন করে রাখবেন ততদিন তাকে এই সংঘাতিশেষ ভোগ করতে হবে। তো এই এই অপরাধগুলো এমন আছে যেগুলো ভঙ্গ করলে, মানে কেউ হয়তো দেখা গেল যে কারোর 80 বছর আয়ু, সে 40 বছর ধরে একটা কথাকে গোপন করে রেখেছে, তাহলে তাকে 40 বছর ধরেই অপরাধ ভোগ করতে হবে। তার মানে তার গোটা জীবনটাই কেটে গেল এই শাস্তি ভোগ করতে করতে। তো এই জন্য বলছে, যে অপরাধের জন্য সংঘের আদি থেকে শেষ পর্যন্ত শাস্তি ভোগ করতে হয় তাকে সংঘাদিশেষ বলা হয়, সংঘ আদি শেষ। এর সংখ্যা হচ্ছে 13টা। এগুলো একটু ডিটেলসে বুঝতে হবে, এইগুলোর উপর ভিত্তি করে পুরো বিনয় পিটকের জিনিসটা, এবং ওই ছোটো ছোটো যে প্রশ্নগুলো আছে সেখান থেকে ওরকম পারাজিকা হয়তো দিয়ে দিল 10 নম্বরের প্রশ্ন, বা সংঘাদিশেষ 10 নম্বরের প্রশ্ন, এগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপরে আছে তৃতীয়তে অনিয়ত।
অনিয়ত হচ্ছে কি, যেগুলো নিয়ত নয়, মানে স্পেসিফিক না। অনিয়ততে বলছে যে কেউ একজন সাক্ষীর সাপেক্ষে হবে, মানে সাক্ষী যে আছে, কেউ তো দেখেছে যে অমুক ভিক্ষু কোনো অপরাধ করছেন, তো সে যেমন জবানবন্দি দেবে, সেই জবানবন্দির ভিত্তিতে তাকে হতে পারে হয়তো পরাজিকা হতে পারে, বা সংঘাতশেষ হতে পারে, বা অন্যান্য আরও শাস্তি আছে, সেগুলো হতে পারে। তো অনিয়ত হচ্ছে যেটা ডিফাইন্ড না, সেটা ডিপেন্ড করছে যে সাক্ষী আছে তার টেস্টিমনির উপর ভিত্তি করে। অনিয়ত সংখ্যা হচ্ছে দুটো। 4 নাম্বার হচ্ছে, বলা হচ্ছে যে নৈসর্গিক প্রাচিত্য। এগুলো সব নোটে আছে, বানান ভুল হলে কোনো সমস্যা নেই, এগুলো জাস্ট এই স্ট্রাকচারের জন্য এগুলো লিখতে থাকো। প্রায়শ্চিত্ত, বা দৃঢ়ই হবে মনে হয়। এর সংখ্যা হচ্ছে 30। নৈসর্গিক শব্দটার মধ্যেই এর এটাই আছে। প্রায়শ্চিত্তিরও বুঝতে পারছো, প্রায়শ্চিত্ত। নৈসর্গিকের অর্থ দাঁড়ায় যে পরিত্যাগ করা, মানে হ্যান্ড ওভার করা। তো এইগুলো হচ্ছে যে কোনো ভিক্ষুর, যেমন মানে তারা যে বস্ত্র পরিধান করেন সেটা 4টে রাখা যায়। 4টের বেশি রাখলে সেটা ওই নৈসর্গিক প্রাচীরটি অপরাধ হবে। 4টের বেশি যদি কেউ রাখে তাহলে কি হবে, যেটা 5 নাম্বার আছে সেটা সঙ্গে ফেরত দিতে হবে। এবং ফেরত দেওয়ার নিয়মটাও খুব মজার, মানে সঙ্ঘের মধ্যে সভা হবে, তো সেই সভার মধ্যে অতিরিক্ত যে মানে 30 নম্বর, সরি মানে 5 নাম্বার যেটা অতিরিক্ত আছে সেটা পাশে যে ভিক্ষু আছে তাকে দেয়া হবে, তিনি তার পাশে যে আছেন তাকে দেবেন, তিনি তার পাশে যে তাকে দেবেন, গিয়ে লাস্টে যার হাতে এসে পৌঁছাবে এটা সে নেবে। তো এরকম অদ্ভুত একটা ইয়ে আছে। এবং এটা আরও অন্যান্য জিনিসের ক্ষেত্রে, মানে ভিক্ষাপাত্রের ক্ষেত্রেও ভিক্ষাপাত্র এক্সট্রা করা যায় না, মানে ভিক্ষাপাত্র একটু ভেঙে গেলেও, মানে মুগ্ধ ভিক্ষুরা যেটা ভিক্ষা করেন বা খান, সেটা একটু ভেঙে গেলেও সেটা নতুন নেওয়া যাবে না, ওটাকে সারিয়ে নিয়ে করতে হবে। এবং সামথিং এরকম মেনশন আছে যে 4 আঙুল পর্যন্ত যদি ফেটে যায় সেটাকে ওই জোড়া তাপ্পি দিয়ে ব্যবহার করতে হবে। মানে 4 আঙুল পর্যন্ত ফাটেনি, একটুখানি হয়তো ভেঙে গেছে, নতুন একটা ভিক্ষাপাত্র নিল, তাহলে ওই যে নৈসর্গিক প্রাচীরটি হবে ওটাকে ওই ফেরত দিতে হবে ওই প্রসেসে। তো এগুলো মোটামুটিভাবে থাইল্যান্ডে এবং কিছুটা মিয়ানমারে এখনও এই রিচুয়ালসগুলো ফলো হয়। ভারতবর্ষের যে ভিক্ষু সংঘ আছে তাদের মধ্যে অতটা এই ট্র্যাডিশনাল জিনিসগুলো নেই, কিন্তু থাইল্যান্ডে আছে। থাইল্যান্ড এবং মিয়ানমারের মানে রাজধর্ম, স্টেট রিলিজিয়ন হচ্ছে বৌদ্ধ ধর্ম। আই থিঙ্ক শ্রীলঙ্কাতেও তাই। তো এই হলো 30টা আছে, এটা 3টে বর্গে বিভক্ত আছে, তার মধ্যে 10টা করে 3টে আছে, 10 10 10। 5 নাম্বার হচ্ছে প্রায়শ্চিত্ত। এইগুলো 92টা আছে, এবং এইগুলো মোট আই থিঙ্ক 9খানা বর্গে বিভক্ত আছে। যেমন ভূতগাম বর্গ, আর কি আছে, সুরাপান বর্গ, এইরকম সব রাজবর্গ এরকম নাম আছে। এইগুলোর মধ্যে যে আছে মানে এই অপরাধটা হলে তাকে সঙ্গ থেকে বের করে দেবে, এই অপরাধ হলে তাকে মানে একটা ট্রেনিং পিরিয়ডে থাকতে হবে। এটা স্পেসিফিক না, এই অপরাধ অনিয়ত অপরাধ হলে এটাও হতে পারে, এটাও হতে পারে। নৈসর্গিক প্রাচীরটি হলে যেটা এক্সট্রা রেখেছে সেটাকে ফেরত দিতে হবে। প্রায়শ্চিত্ত হলে অপরাধ মানে স্বীকার করতে হবে তাকে। কীরকম আছে, যেমন এখানে বলছে যে কেউ যদি ইয়ে করে, মানে কোনো গাছ কাটে, তাহলে সেটা এই অপরাধ হবে, তাকে স্বীকার করতে গাছ কাটা অপরাধটা ঠিক হয়নি। বা কেউ হয়তো অদ্ভুত আছে, যেমন স্নান করতে গিয়ে কেউ যদি গায়ে জল ছড়ে, উদক হর্ষকম্মে পা চিত্তিয়ন্তি এরকম আছে, তো সেটা অপরাধ হবে। কেউ যদি কাউকে ইয়ে করে, মানে বুলি করা বলে না, কাউকে হয়তো কোনো কটূক্তি করছে বা তাকে উল্টোপাল্টা নাম ধরে ডাকছে, তখন সেটা গিয়ে ওই প্রায়শ্চিত্ত অপরাধ হয়। ও সমাবাদে পাচিত্তিয়ন্তি এইরকম। এবং আরও মজার আছে যে
কেউ হয়তো কাউকে কাতুকুতু দিচ্ছে, যেগুলো ভিক্ষুদের অনুচিত আচরণ। একটা সন্ন্যাসী তারা কোথায় ধর্ম সাধনা করতে মোক্ষ লাভের জন্য এ করছে, তারা যদি এরকম ছেলে মানুষই করে, কোথায় গায়ে জল ছুঁড়ছে, কি কাউকে উল্টোপাল্টা নাম ধরে ডাকছে বা এরকম কিছু কাজ করছে, তখন গিয়ে সেটাই অপরাধের মধ্যে ধরা হয় এবং সেটা লঘু অপরাধ। তার জন্য সঙ্গ থেকে বহিষ্কার করা বা খুব একটা কিছু শাস্তি দেয় ইত্যাদি না, জাস্ট তাকে সবার মধ্যে এ করতে হয় যে এটা আমার ভুল হয়েছে এইরকম করাটা। তো এইরকম 92খানা নিয়ম আছে এবং কিছু কিছু আছে যেগুলো একটা মানে তার মধ্যে একটা কি বলবো যে সোশ্যাল আসপেক্ট তার মধ্যে আছে। যেমন রাজা যদি মানে নগরের দ্বার দিয়ে রাজা বের হবেন, সেই জায়গায় রাজা কে টপকে যাওয়া যাবে না, মানে সেখানে রাজা মানে তার সম্মান দিতে হবে। কোনো ভিক্ষু কোথাও ওই কুচকাওয়াজ হচ্ছে, মানে সৈন্য সমাবেশ হয়েছে, সে সৈন্য সমাবেশ দেখতে যেতে পারবেন না, মেলা বেড়াতে যেতে পারবেন না, কিন্তু এগুলো অনুচিত আচরণ হিসেবে বলা হয়েছে। এইরকম প্রায়শ্চিত্তীয় 92টা আছে। এবারে 6 নম্বর হচ্ছে প্রাতিদেশনীয়। এগুলো হচ্ছে ওই এরই কাছাকাছি, মানে অপরাধ হলে সেটা স্বীকার করে নিতে যে এটা আমার ভুল হয়েছে, এইটুকু বলা। এটা 4খানা আছে। এর নমুনা হচ্ছে যেমন কোনো ভিক্ষু নিমন্ত্রিত হয়েছেন কারোর বাড়িতে, এবং সেখানে কোনো ভিক্ষুণীও এসেছেন। তো সেই সময়ে কোনো ভিক্ষুণী কোনো ভিক্ষুর পাতে খাবার দিতে পারবেন না। তো যদি দেয় সেটা অপরাধ হবে, মানে এটা দেখতে অশোভন লাগে এই রকম। এবং বর্তমানে এই জাতীয় বিষয়গুলোর যে রেস্ট্রিকশন আছে, মানে ভিক্ষু এবং ভিক্ষুকদের প্রসঙ্গে, এগুলো রামকৃষ্ণ মিশনের মধ্যে ভীষণ রকম আছে। এবং রামকৃষ্ণ মিশন যেমন হচ্ছে ছেলেদের, সিমলার সারদা মিশন আছে যেটা মানে মহিলাদের জন্য। তো সারদা মিশনের কোনো সেন্টারে কোনো রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বা ব্রহ্মচারী প্রবেশাধিকারী নেই, মানে ঢুকতেই পারবে না গেটের মানে ভিতরে। এবং আরও অনেক রেস্ট্রিকশান আছে, এগুলো প্রয়োজন। তো এই 4টি প্রাতিদেশনীয় আছে। এরপর 7 নম্বর হচ্ছে শৈক্ষ বলা হয়, এটা 75টা আছে। এইগুলো হচ্ছে শৈক্ষ মানে শিক্ষণীয় বিষয়, শিক্ষা শব্দ থেকে আসছে। তো কীরকম না, এগুলো হচ্ছে গুড হ্যাবিটসের মতন, কী করে বৌদ্ধ ভিক্ষুরা মানে তাদের বস্ত্র পরিধান করবে, তারপর খাবার দাবার কিভাবে খেতে হবে, এই নিয়ে মনে হয় 2খানা বর্গ আছে। শৈক্ষ 7খানা চ্যাপ্টার আছে, 7টা বর্গ। কীরকম অনেকে হয়তো খাবার সময় মানে চপ চপ করে একটা আওয়াজ হয়, বিশেষত মুড়ি এসব খাওয়ার সময় এই আওয়াজটা আরও বেশি হয়। কিছু জন, মানে সবাই ওরকম আওয়াজ করে না। অনেকে কোনো তরল জিনিস পান করার সময়, বিশেষত এই শীতের দিকে চা কফি খাওয়ার সময় হুস হুস করে আওয়াজ করে খায়। তো সেইগুলো ওরকম উল্লেখ আছে যে এইরকম আওয়াজ করে খাওয়া যাবে না। যে ন চপু চপু কারকম ভুঞ্জি স্বামীতি শিক্ষা করণীয়। তারপর শুরু শুরু কারকম ন বিবি স্বামীতি শিক্ষা করণীয়, এরকম পালিতে উল্লেখ আছে। এবং এই শুরু শুরু করে মানে হুসুস করে যে পান করা, সেইটা নিয়ে একটা চ্যাপ্টারের নাম আছে শুরু শুরু বর্গ। তো এরকম আছে। তারপর রাস্তা দিয়ে হাঁটার সময় অনেকে একটু একটু লাফিয়ে লাফিয়ে যায়, তো ওরকম ইয়ে আছে। বা অনেকে হা 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 হি হি করতে করতে যায়, তো সেটা হচ্ছে ন উদ্যোগিকং গমিষা আমিতি শিক্ষা করণীয়, মানে উচ্চ হাস্য করতে করতে যাব না, এরকম শিক্ষা করা উচিত। তো এগুলো সবই হচ্ছে যে যে একজন সন্ন্যাসী তার আদর্শ আচরণ কেমন হবে সেই নিয়ে এ করা। এবং এটার প্রসঙ্গে আরও বলা হয় যে যেহেতু বুদ্ধের সময় বুদ্ধের অনেক শিষ্য ছিলেন, বা যারা রাজা বা অনেক বড় বড় বণিক, তো তারা ভিক্ষুদের নিমন্ত্রণ করতো। তো তাদের বাড়ি গিয়ে যদি এরকম অশিষ্ট আচরণ করে, তো সেটা তো দৃষ্টিকটু হয়। সেই জন্য এইসব নিয়মগুলো রাখা। এবং কিছু জিনিস আছে যেগুলো খুব অদ্যাবধি আমরা মেনে চলি, যেমন এঁটো হাতে থালা বাসন ধরা, ন সশিত হত্যম পানীয় থালকম ধারের স্বামীতি শিক্ষাকরণী, এরকম বলা আছে। এবং আরও কিছু ক্ষেত্রে যেমন খাওয়ার সময় অনেকে একটা সেই কী বলবো, একটা মুখে ঠুসে ঠুসে খায়, মুখটা ফুলে ওঠে,
গপ গপ করে খায়, ওরকম না করে এরকম বলা মানে একটা গ্রাস কতখানি হবে তার মাপ বলে দেয়া আছে, যে এইরকম পরিমাণে নিয়ে মুখে ভরতে হবে। তো এই হলো শৈক্ষ যেগুলো আছে 75টা আছে এবং 7টা বর্গে বিভক্ত করা আছে। আর লাস্ট 8 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে অধিকরণ সমাত। অধিকরণ মানে হচ্ছে একখানা আরোপ বা আপত্তি, আর সমত মানে হচ্ছে সমাধান। অধিকরণ মানে বিবাদও বলা যেতে পারে। ধরা যাক সঙ্গের মধ্যে কোনো রকম দুইজনের মধ্যে বিরোধ তৈরি হয়েছে কোনো কিছু নিয়ে, সেটাকে কিভাবে সমাধান করা হবে। তোমাদের কারোর অডিও অন আছে, বিপ্লব শীতের। হ্যাঁ স্যার বলছি, ওটা স্যার সমর্থন সমর্থন স্যার। না, তালে বসা মত হবে। তো বিবাদ হয়েছে, গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে দুটো ইয়ের মধ্যে, কি করে সেটা সমাধান হবে? এটা খুব স্বাভাবিক, মানে একটা বৃহৎ সংঘ যদি হয় তার মধ্যে মতানৈক্য হতেই পারে। তার সমাধানের জন্য ওই রকম 7খানা প্রসেস বলা আছে। 7টা, এখানে 75টা আছে, এটা 7টা। তো যেমন একটা বলা আছে তৃণবৎধারক বিনয় বলে, তৃণ অবস্থার মানে তৃণ দিয়ে ঢেকে দেয়া। তো যেমন কোথাও কোনো মানে হয়তো কিছু কোনো প্রাণীতে বা কিছুতে হয়তো ইয়ে করেছে, মানে মলত্যাগ করেছে, তো সেটাকে নিয়ে নাড়াঘাটা করে কোনো লাভ নেই, মানে বেটার ওটাকে চাপা দিয়ে দেয়া। তো ওই রকমই মানে কোনো কোনো সময় কোনো কোনো জিনিস চেপে যেতে হয়। এগুলো শুনলে হয়তো ইয়ে হবে, কিন্তু একটা সংঘ পরিচালনা করতে গেলে এগুলোর প্রয়োজন। যে কোনো সংঘ, সেটা ধর্মীয় সংঘ হোক, কোনো এডুকেশনের কিছু হোক, বা পলিটিক্যাল, তো তার মধ্যে এইরকম মানে কূটনীতির ব্যাপার থাকে, সাম দান দণ্ডভেদ যেমন বলা হয়, তো সবগুলো নিয়ে চলতে হয়। মানে একবারে 100% পিউরিটি কোথাও থাকে না। মানে সব জায়গাতেই একটু আধটু ইয়ে থাকে। আরও আছে যেমন ইয়ে বলা হয় কি যেন, অমূল অভিনয় বলা আছে, মানে কেউ তো রাগের মাথায় কিছু একটা বলে ফেলেছে বা রাগের মাথায় কিছু করে ফেলেছে, তখন তাকে একটু ছাড় দেওয়া হয়, যে না সে তখন প্রকৃতিস্থ অবস্থায় ছিল না। এগুলো মনে হয় কোর্টের মধ্যেও মানে জুডিশিয়ালেও এগুলো থাকে, যে কেউ হয়তো রাগের মাথায় ইয়ে করবে, আসলে শান্তশিষ্ট মানুষ তর্কাতর্কি হতে গিয়ে করে ফেলেছে। কিন্তু কেউ যদি প্ল্যান করে কাউকে খুন করে বা কিছু করে, সেটা যতখানি অপরাধ, আর রাগের মাথায় যেটা করছে সেটার অপরাধ সমান না, সেটা একটু কম হয়। তো এইরকম 7খানি বিষয় বলা আছে। এইগুলো যোগ করলে 7টা, এখানে 7টা অধিকরণ সম্মত, 75 শেখীয়, 4টি প্রাতিদেশীয়, 92টা প্রায়শ্চিত্তীয়, 30টা নৈসর্গিক প্রায়শ্চিত্তীয়, 2টা অনিয়ত, 13টা সংঘাতিশেষ, 4টে পরাজিকা। এই মিলিয়ালে 227 হচ্ছে। তো এই যে 227টি নিয়ম হচ্ছে, এইগুলোর এক্সপ্লেনেশন হচ্ছে এই ভিক্ষু বিভঙ্গের মধ্যে আছে। এক্সপ্লেনেশন মানে যে কোন নিয়মটা কোথায় বলা হয়েছে, কাকে বলা হয়েছে, তার কোনো সেটা সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন আছে কি না, তারপর কোন কোন ক্ষেত্রে সেটাকে ছাড় দেয়া হবে, এই রকম সব বলা আছে, যে এই এই ক্ষেত্রে এটাকে ধরা হবে না, রেকগনাইজ করা হবে না। এর মধ্যে কোনো এক্সাম্পল দিলে ঠিক মনেও আসছে না, মানে কিছু ক্ষেত্রে যেমন মানে সংঘাতিশেষের মধ্যে এরকম ঘরের ইয়ে নিয়ে মানে ঘর বাড়ি বানানো নিয়ে বলা আছে, তো সেখানে কোন কোন মেটেরিয়াল ইউজ হবে সেগুলো বলা আছে, ঘরের মাপ কত হবে সেগুলো বলা আছে। যদি কেউ বেশি বড় ঘর বানিয়েও ফেলে তাহলে কি হবে, সেটা কি ভেঙে ফেলা হবে নাকি সেটাকে কি করা হবে, এই রকম মানে একটা নিয়মের সঙ্গে আনুষাঙ্গিক অনেক আলোচনা আছে। তো সেই সমস্ত এক্সপ্লেনেশনের জন্য এটাকে বলা হচ্ছে বিভঙ্গ, মানে ভেঙে ভেঙে একটা এক্সপ্লেনেশন করা হয় না, এই ভিক্ষু বিভঙ্গ বলা হচ্ছে। এবং এই যে 227টি টোটাল নিয়ম হচ্ছে, এইগুলোকে বলা হয় প্রাতিমোক্ষ।
এই প্রাতিমুখ্য হচ্ছে এই বিনয় পিটকের মূলে এই যে 227টি নিয়ম, এইটার ওপরেই ডিপেন্ড করে এই স্কন্ধক আছে, পরিবার পাঠ আছে, সমস্ত কিছু। এখান থেকে একটা প্রশ্ন থাকে, এবং কি করে আসে এটা সেটা আমি শেষের দিকে দেখানো হবে। তো এখানে 227টি নিয়ম হলো, এবং সেটা এই 8খানা ভাগে বিভক্ত: পারাজিকা, সংঘাতি, যে অনিয়ত, নৈসর্গিক, প্রাচিত্য, প্রায়শ্চিত্তীয়, প্রাতদেশীয়, শৈক্য এবং অধিকরণ সমত। এই গেল। এবার ভিক্ষুণী বিভঙ্গ যে আছে, ভিক্ষুণী বিভঙ্গতেও এই একই জিনিস আছে, একই রকমের নিয়ম, কিন্তু এখানে সংখ্যা হচ্ছে 311টা। নাম্বারগুলো কিভাবে ডিফার করছে এইটার সঙ্গেই লিখবে, এটা পাশে পাশে লেখার চেষ্টা করবে। এটা 4টে আছে, এখানে হচ্ছে 8টা। এটা 13টা আছে, এখানে হচ্ছে 17টা। অনিয়তটা এখানে নেই, মানে ভিক্ষুণী বিভঙ্গতে। নৈসর্গিক প্রাচিত্য এখানে 30, এখানেও 30। প্রায়শ্চিত্তটা শেষে বলছি। প্রাতদেশীয় এখানে 8টা, এই 4টে, এখানে হচ্ছে 8খানা। শৈক্য হচ্ছে 75টা, আর অধিকরণ সম্মত হচ্ছে 7টা। তাহলে এইখানে এই বিয়োগ দিয়ে দিলে সংখ্যাটা যা হবে, কত 123-24 বা সামথিং হবে হয়তো, সেইটা হচ্ছে এই প্রায়শ্চিত্ত আসে ভিক্ষুণী প্রাতিমুখে। তো এগুলো মনে রাখার সুবিধার জন্য এটা নোট থেকে দেখে নিলেই হয়। মনে রাখার সুবিধার জন্য যে এখানে 8টা আছে, 8+4, এই 4+4, এখানে ভিক্ষুণী প্রাতিমুখে 8খানা আছে। এতে 13টা আছে, 13 4-এ 17টা আছে। আর এখানে প্রাতিদেশীয় যেটা, সেটা 4টে আছে, এখানে 8টা আছে। এটা 4টে 4টে করে বাড়ছে। বাকি ওই শৈক্য সেম আছে, অধিকরণ সমত সেম আছে, নৈসর্গিক প্রাচিত্য সেম আছে, অনিয়তটা নেই। আর এইটা খালি নাম্বারটা কাউন্ট করে দেখে নিতে হবে, এটা নোটে দেয়া আছে। আদারওয়াইজ সেই স্ট্যাটিস্টিক মনে রাখা খুব মুশকিল। তো ভিক্ষুণী বিভঙ্গেতে ইকুইভ্যালেন্ট টু ভিক্ষুণীদের জন্য যে নিয়ম, সেগুলো ওখানে রাখা আছে। এবং এই দুটোকে মিলিয়ে ভিক্ষু বিভঙ্গ এবং ভিক্ষুণী বিভঙ্গ বলা হয় উভত বিভঙ্গ। তো আমাদের গ্র্যাজুয়েশন না, এমএতে একবার কোশ্চেন এসেছিল যে উভত বিভঙ্গ কাকে বলে, সেটা বুঝতে পারিনি। পরে পড়তে গিয়ে জানলাম, আচ্ছা, এই ভিক্ষু বিভঙ্গ ভিক্ষুণী বিভঙ্গকে একত্রে উভত বিভঙ্গ বলে, দ্যাট ইজ সূত্র বিভঙ্গ। তো সেটার ওপরে লেখা। তো তোমাদের প্রশ্ন কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের থাকে, মানে তোমাদের জিনিসটা হয়তো জানা, কিন্তু সেটাকে টপিকটাকে এমনভাবে বলেছে, সেটা বুঝতে না পারলে তখন ধরা যায় না। যদিও তোমাদের মানে কোশ্চেনের যত রকম ভ্যারিয়েশন হয়, এটা আমি খুব অনেক স্টাডি করে, মানে গ্র্যাজুয়েশনের কোশ্চেন, বিসিএসের প্রায় 20 বছরের প্রশ্ন, এর প্রশ্ন ইত্যাদি, মানে ইকুইভ্যালেন্ট সিলেবাস যেখানে যেখানে আছে সেখানে কোশ্চেনগুলো করা আছে। তাও এগুলো বলে রাখা, যাতে তোমাদের লিখতে অসুবিধা না হয়। আর একটা বিষয় বলার, সেটা হচ্ছে যে বাংলা প্রশ্নের যে লেখাগুলো আছে, বা যদি বলা যায় তোমাদের অন্যান্য যেখানে ডেসক্রিপটিভ লেখা যেখানে যেখানে আছে, প্রতি ক্ষেত্রে মানে লেখার গুণমান যদি বলা হয় যে ভালো, সেটার 3টে জিনিসের উপর ডিপেন্ড করে। মানে যেটা দেখি ইনস্ট্যান্ট নাম্বার তুমি বেশি পাবে। একটা হচ্ছে এই যে স্ট্যাটিস্টিক্সের বিষয়টা, কতগুলো নাম্বার আছে সেগুলো বলা। ধরো কেউ লিখলো, এই নোটটাই ধরো কেউ লিখলো যে হ্যাঁ শৈক্য আছে, এই বিষয় আছে, শৈক্য বলতে এই বোঝায়, শৈক্যতে 7টা বর্গ আছে, কিন্তু 75টা যে আছে সেটা নাম্বারটা মনে নেই, প্রতিটা ক্ষেত্রে লিখলো না। আর যেই নাম্বারগুলো মেনশন করলো, অবভিয়াসলি তার নাম্বার বেশি আসবে, কিন্তু এটা চোখে পড়ে, সে সংখ্যাগুলো মনে রেখেছে। এই আর একটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন বা উপাধি বা এইগুলো, যেমন ভিক্ষু বিভঙ্গ ভিক্ষুণী বিভঙ্গ মিলিয়ে কেউ লিখলো যে এটাকে উভত বিভঙ্গ বলা হয়, এই ইনফরমেশনগুলো দিচ্ছে। বা কেউ এটা এক্সপ্লেন করলো যে বিভঙ্গ শব্দের অর্থ হচ্ছে ভেঙে ভেঙে এক্সপ্লেনেশন করা, যেহেতু এখানে শিক্ষাপদ যেগুলো আছে সেগুলোর এক্সপ্লেনেশন আছে, সেই জন্য একে ভিক্ষু মানে বিভঙ্গ বলা হচ্ছে। তো প্রপার নাউন। আর একটা হচ্ছে কোটেশন। তো
কোটেশনের ক্ষেত্রে কি হচ্ছে, পালিতে কোটেশন যদি দেয়া হয় তাহলে সেটাতে নাম্বার উঠবে আরও বেশি, মানে সবচেয়ে বেশি। যে এইটা বাংলা লেখাটার মধ্যেও যদি কারো 2-3টে কোটেশন দেয়া থাকে, কীরকম ধরো ওই যে বিনয়ের শব্দের অর্থ কী, কেউ লিখলো হ্যাঁ যে যেটা মানে কোনো পাপ অসৎকর্ম বা অপবিত্রতাকে দূরীভূত করে সেটাকে বিনয় বলে বলা হয়, বা বিনয় শব্দের অর্থ ডিসিপ্লিন বোঝায় বা নিয়ম শৃঙ্খলা বোঝায়, এইটা একজন লিখলো। আর একজন লিখলো যে বিনয় শব্দের অর্থ বুদ্ধঘোষ বলেছেন যে বিনেতি এতেন কিলেশাতি বিনয়, তাহলে তার নাম্বার অবভিয়াসলি বেশি আসবে। বেঙ্গলি পোর্শনের নোটগুলো যখন তৈরি করবে এই 3টে জায়গা ভালোভাবে মাথায় রাখা, মানে নোটের মধ্যে যে লেখাগুলো আছে সেগুলোকে মানে তার ইনফরমেশন যাতে বাদ না যায়। তোমরা নিজেরা কিছু অ্যাড করলে অ্যাড করতে পারো, কিন্তু যেটা প্রোভাইড করা হচ্ছে সেটাকে যাতে কাটছাঁট না করা হয়। আচ্ছা, এই জায়গাটা গেল। এরপরে সূত্র বিভঙ্গ হলো। স্কন্ধক যেটা আছে, স্কন্ধকের মধ্যে 2টো পার্ট আছে, একটা হচ্ছে মহাবর্গ আর একটা বলা হয় চূল্যবর্গ। তো পালিতে মহা মানে বৃহৎ আর চূল্য মানে ক্ষুদ্র বোঝায়। তো মহাবর্গের মধ্যে 10টা চ্যাপ্টার আছে, এগুলোকে স্কন্ধক বলে। আর চূল্যবর্গের মধ্যে আই থিঙ্ক 11টা না 12টা আছে মনে হয়, ওর 12টা ঠিক মনে পড়ছে না এখন। তো এই চ্যাপ্টারগুলো স্কন্ধক নামে পড়ছে, যেমন মহাবর্গে হচ্ছে মহাস্কন্ধক, উপশত স্কন্ধক, বর্ষপনায়িক স্কন্ধক, ভবিষ্যৎ স্কন্ধক, চর্মস্কন্ধক, এরকম নাম আছে। চূল্যবর্গেও ইকুইভ্যালেন্ট কর্মস্কন্ধক, পরিবাসিক স্কন্ধক, ভিক্ষুণী স্কন্ধক, বৃত্ত স্কন্ধক, এরকম সব আছে। তো এগুলোর মধ্যে কি আছে, এখন এইখানে মেন নিয়ম এবং তার এক্সপ্লেনেশন আছে। এখানে 227, সেখানে 311, ভিক্ষু এবং ভিক্ষুণীদের জন্য। এইগুলোর অনেক সাবস্টিটিউট এই স্কন্ধকের মধ্যে আছে, মানে এই নিয়মগুলোর অনেক সূক্ষ্ম প্রয়োগ। ধরা যাক যেমন কি বলবো, যে আছে মানে এই যে প্রথমে যেমন হত্যার বিষয় আছে, এই যে পারাজিকার মধ্যে একটা ছিল না, যে যদি কেউ কাউকে হত্যা করে, মানুষকে যদি হত্যা করে সেটা একদম পারাজিকা, তাকে সঙ্গ থেকে বহিষ্কার করা হবে। কিন্তু কেউ যদি গাছ ফাছ কাটে তার লঘুতর অপরাধ হয়। বা আরও হয়তো কোনো প্রাণী হত্যা করলো, ক্ষুদ্র প্রাণী ইত্যাদি, তখন সেটা ওই লঘুতর অপরাধ হয়। তো সেইগুলোর ডিফারেন্ট অ্যাপ্লিকেশানগুলো এই স্কন্ধকের মধ্যে দেখা যায়। এবং স্কন্ধকের মধ্যে আর একটা জিনিস হচ্ছে যে এই যে 227খানা নিয়ম আছে ভিক্ষুদের ক্ষেত্রে বা 311টা ভিক্ষুণীদের, হুট করে তো এটা তৈরি হয়নি। তো প্রথমে বুদ্ধের 5জন শিষ্য হয়েছিল, তারপরে সেখান থেকে সেটা 50 হলো, 50 না 60 জন হলো, 60 থেকে 90 হলো, এইবার আস্তে আস্তে সংখ্যা বাড়ছে। এবং ধীরে ধীরে সংখ্যা যত বাড়ছে একটা সংঘ তৈরি হচ্ছে, এবং সেই সংঘের মধ্যে বিভিন্ন জনের মধ্যে পারস্পরিক ইন্টারাকশন এবং সমাজের সঙ্গে ইন্টারাকশন হতে হতে দেখা যাচ্ছে অনেক কোনো গোলযোগ দেখা দিচ্ছে, তখন গিয়ে একটা নতুন নিয়ম তৈরি হচ্ছে। তো এই নিয়মগুলোর যে সংকলন এবং হিস্ট্রি পুরোই স্কন্ধক অংশে আছে। মহাবর্গ যে আছে, মহাবর্গ শুরু হচ্ছে বুদ্ধের নির্বাণ লাভের পর থেকে, তার যে বিভিন্ন শিষ্য হচ্ছে সেই হিস্ট্রি পাওয়া যাচ্ছে এবং নিয়মকানুন তৈরি হচ্ছে। যেমন প্রথমে কীরকম এক্সাম্পল দিলে, যে কেউ বৌদ্ধ ধর্ম গ্রহণ করবে, তো প্রথমে কি ছিল, বুদ্ধ বলতেন যে এ হি ভিক্ষু, এরকম বলতেন যে হে ভিক্ষু তুমি এসো। তো বলা হয় যে দৈব প্রভাবে তার চুল একদম ওই কাটা হয়ে যেত এবং তিনি চিবর মানে বস্ত্র, গেরুয়া বস্ত্র যেটা, সেটা ধারণ করে নিতেন। কোনো রিচুয়ালস না, একদম এসো ডাইরেক্ট তাকে শিষ্য হয়ে গেল। এইবারে পরে দেখা গেল যে মানে কেউ বুদ্ধের শিষ্য হতে গেলে বুদ্ধের কাছে আনা হতো। এখন সেকালের যদি জিওগ্রাফি ধরা হয়, মানে এখনকার সাপেক্ষে, ধরো কেউ রাজগৃহে বসে আছে, রাজগৃহ হচ্ছে বর্তমান রাজগীর, পাটনা, গয়া পাটনা এলাকা যেটা, বা পাটলিপুত্রে আছে হয়তো। আর কেউ আছে কাশীতে, বারাণসী, এবার তাকে তো সেইখান থেকে এখানে আসতে হবে। এবার অত দূর থেকে আসতে গেলে সে ক্লান্ত হয়ে যাবে। তো তখন বুদ্ধ বললেন যে ঠিক আছে, কেউ যদি আমার শিষ্য হতে চায় তাকে আমার কাছে ধরে আনতে হবে না, তাকে বলবে যে 3বার করে বলতে যে আমি বুদ্ধের শরণ নিচ্ছি, আমি ধর্মের শরণ নিচ্ছি, আমি সঙ্ঘের শরণ নিচ্ছি। তো
তো সেইখান থেকে এই যে ফেমাস যে ত্রিশরণ বলা হয়, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সেইটা ওইখানে তৈরি হলো। তো ওরকম হলো। তারপরে দেখা গেল যে না, ওতেও হচ্ছে না। কেউ হয়তো চুরি ডাকাতি করেছে, দিয়ে মানে শাস্তি থেকে বাঁচার জন্য গিয়ে বৌদ্ধ সঙ্গে ত্রিশরণ বলে নিয়ে ভিক্ষ হয়ে যাচ্ছে। এবার সে তো তাহলে ক্রিমিনালরা এসে ঢুকে পড়বে। তখন নিয়ম করা হলো যে না, এইভাবে আর হবে না, তাকে দেখতে হবে তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। পারও আছে, যেমন বুদ্ধ এসেছেন রাজগৃহে, দলে দলে সব মানে সৈনিক যারা তারা সব সন্ন্যাসী হয়ে গেছে। তখন বিম্বিসার আপত্তি করেছেন যে এরকম যদি সন্ন্যাসী হয়ে যায় তাহলে রাজকর্ম হবে কি করে। তখন নিয়ম হলো যে কেউ যদি রাজভট হয়, মানে সেকালের পুলিশ টাইপের পুলিশ বা সৈনিক, তারা ভিক্ষু হতে পারবে না, তাকে ওই পদ ত্যাগ করতে হবে, তারপরে গিয়ে ভিক্ষু হবে। এইরকম গিয়ে তারপরে ত্রিশরণও বদলে গেল। তো এই যে এত কিছু নিয়ম কানুন, সেগুলো একদিনে হচ্ছে না, ধারাবাহিক যে সংঘের যে গ্রোথ যেভাবে হচ্ছে তার সাথে সাথে নিয়মগুলো তৈরি হচ্ছে, সেইগুলোই স্কন্ধকের মধ্যে পাওয়া যায়। এবং স্কন্ধকের মধ্যে অনেক ভালো ভালো জিনিস আছে, যেমন ভৈষজ্য স্কন্ধকের মধ্যে মেডিসিন নিয়ে উল্লেখ আছে, যে সেখানে বুদ্ধ বলছে যে কোনো রোগ হলে কি ওষুধ ব্যবহার করা হবে। এখানে মানে আয়ুর্বেদের একখানা জিনিস এখান থেকে পাওয়া যাচ্ছে। এবং সেকালের যে সামাজিক যে বিভিন্ন বিষয় আসপেক্ট যেগুলো আছে, শাসনতন্ত্র থেকে শুরু করে মানুষের ব্যবসা বাণিজ্য, নানান বিষয় সম্পর্কে এখান থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায়। এবং চূল্যবর্গ যে আছে, চূল্যবর্গের লাস্ট যে দুটো চ্যাপ্টার আছে, আই থিঙ্ক 11-12 হবে হয়তো, সেখানে গিয়ে ওই পঞ্চশতিক খন্দক এবং সপ্তশতিক খন্দক আছে, সেখানে প্রথম সঙ্গীতি এবং দ্বিতীয় সঙ্গীতির বিবরণ আছে। এছাড়া ভিক্ষুণী স্কন্ধক আছে, সেখানে ভিক্ষুণী সংঘ কীভাবে গঠিত হয়েছিল তার ইতিহাস বর্ণনা আছে। এরকম ইম্পর্টেন্ট মোটামুটি এগুলো। আর এখান থেকে মহাবর্গ, চূল্যবর্গ এরকম শর্ট কোশ্চেনে আসে। খুব রেয়ার মনে হয় আমি দেখেছি মহাবর্গর ওপরে ওই 30 নম্বরের যে কোশ্চেন হয়তো দিয়েছে। আর লাস্ট হচ্ছে পরিবার পাঠ। পরিবার পাঠের মধ্যে 21খানা চ্যাপ্টার আছে। 21টা চ্যাপ্টার আছে, কিন্তু এখানে নতুন কোনো ইনফরমেশান নেই। পরিবার পাঠকে বলা হয় বিনয় পিটকের ইন্ডেক্সের মতো। মানে বিনয় পিটকের এই যে আগের দুটো পার্টে সূত্রবিভঙ্গ বা স্কন্ধকে যে জিনিসগুলো আছে, সেগুলোর টপিকগুলোকে নানানভাবে সংকলন করা হয়েছে। যেমন একটা চ্যাপ্টারের নাম হচ্ছে কথাপত্তি বার, মানে এই চ্যাপ্টারগুলো বার বলে বলা আছে, বার মানে ডিভিশন। কথাপত্তি বার এর মধ্যে হচ্ছে কি, পালিতে বলছে মানে কোথায় একটা নিয়ম সংকলন হয়েছে তারে, মানে এই 227টার মধ্যে কিছু হয়েছে রাজগৃহে নিয়মটা তৈরি হয়েছে, কিছু হয়েছে মানে বারাণসীতে, কিছু হয়েছে শ্রাবস্তিতে, কিছু হয়েছে হয়তো কপিলাবস্তুতে। এইরকমভাবে সংকলন আছে। তো এর একটা ইন্ডেক্সের মতন যে নিয়মগুলো আছে তার উপরে ইন্ডেক্স। তারপর কোনটা গুরুতর মানে দোষ, কোনটা লঘুতর। এখন দোষের পালি বলা হয় আপত্তি, এই জন্য আমার মুখে এই আপত্তি শব্দটা এসে যাচ্ছে। আপত্তি হচ্ছে দোষ, মানে কোন দোষ কোথায় হয়েছে, মানে কেউ খুন করে ফেললে সেটা যে অপরাধ গণ্য করা হবে, এটা কোথায় নিয়মটা তৈরি হয়েছে, বা এই নিয়মটা কাকে বলা হয়েছে, মানে কাকে কেন্দ্র করে বা কে অপরাধ করেছিল, সেই অনুযায়ী এটা ইন্ডেক্স করা। মানে আমরা যেমন বইয়ের শেষে দেখি না যে টপিকের ইন্ডেক্স থাকে, অথারের ইন্ডেক্স থাকে, তারপর বইয়ের নামের ইন্ডেক্স থাকে, অনেক সময় ক্রোনোলজি দেওয়া থাকে যে টাইম অনুযায়ী কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, এরকম নানান জিনিস থাকে। তো পরিবার পাঠ হচ্ছে সেরকম ইন্ডেক্সের মতো, এবং 21টা চ্যাপ্টার আছে। তো এবং পরিবার পাঠ প্রসঙ্গে আরেকটা বিষয় খাটে, সেটা হচ্ছে পরিবার পাঠের মধ্যে অনেক আচার্যদের নাম উল্লেখ আছে। যেমন বুদ্ধের সমকালীন হচ্ছেন উপালি, তার শিষ্য হচ্ছেন দাসক, তার শিষ্য সেনক, তার শিষ্য হচ্ছে শিবগব, চন্দ্রবজ্জী, মৌদগলিপুত্র তৃষ্য, মহেন্দ্র, উত্তীয়, এরকম সব পরপর নাম আছে। এবার এদের মধ্যে মহেন্দ্র হচ্ছে অশোকের ছেলে, মানে 300 খ্রিস্টপূর্বাব্দে। এবং আরও পরে যার নাম দেখা যাচ্ছে যারা হচ্ছে শ্রীলঙ্কার লোকজন। তো পরিবার পাঠের মধ্যে মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 100 শতক পর্যন্ত অনেক ব্যক্তির নাম উল্লেখ আছে। তো দ্যাট মিনস পরিবার পাঠ হচ্ছে সবচেয়ে শেষে লেখা হয়েছে বিনয় পিটকে।
চুলবর্গের মধ্যে লাস্ট চ্যাপ্টারে গিয়ে বুদ্ধের 100 বছর পরে দ্বিতীয় সঙ্গীতির পর্যন্ত উল্লেখ আছে। পরিবার পাঠের মধ্যে তৃতীয় সঙ্গীতিরও পরে, মানে অশোকের পরে প্রায় 400 বছর পরের ঘটনা বা ব্যক্তিদের নাম উল্লেখ আছে। অনেকে এই জন্য বলেন যে পরিবার পাঠ অনেক পরের লেখা এবং শ্রীলঙ্কাতে এটা সংযোজন হয়েছে, ভারতবর্ষেও হয়নি এরকম। এই মোটামুটি বিনয় পিটকের বিষয় হলো। আর একটা যেটা এখান থেকে বলার সেটা হচ্ছে যে এই যে 227টি নিয়ম আছে এবং 211টি, মানে প্রাতিমুখ্য, ভিক্ষু প্রাতিমুখ্য, ভিক্ষুণী প্রাতিমুখ্য, টোটাল মেন রুলস, এগুলোর এক্সপ্লেনেশন হচ্ছে সূত্র বিভঙ্গ, এগুলোর অ্যাপ্লিকেশন হচ্ছে স্কন্ধক, এবং এগুলোর ইন্ডেক্স হচ্ছে পরিবার পাঠ। তো এই যে প্রাতিমুখ্য দেখা যাচ্ছে, এইটা দেখা যাচ্ছে বিনয় পিটকের একদম কেন্দ্রীয় বিষয়। এই নিয়ে একটা প্রশ্ন থাকে যে ডু ইউ থিঙ্ক দ্যাট প্রাতিমুখ্য ইজ দ্য নিউক্লিয়াস অফ বিনয় পিটক, দিয়ে সেটাকে জাস্টিফাই করে, এরকম একটা প্রশ্ন থাকে। তো এবার প্রশ্নর এটা দেখাই। তো এখান একটা প্রশ্ন আছে, এটা যদিও কোনোদিন আসেনি, যে ত্রিপিটক বলতে কি বোঝায়, সেই সম্পর্কে লেখা আছে। এটা তোমরা পড়লে পড়তে পারো। আর মেন বিনয় পিটক থেকেই প্রশ্নগুলো থাকে। বঙ্গ সত্য শাসন, এটা মনে হয় কোশ্চেনে আসেনি, সেটা পরে একদিন দেখানো হবে। আচ্ছা, এই যে what is meant by the term Tripitaka, give an account of the various texts constituting the বিনয় পিটক। বিনয় পিটকের মধ্যে কী কী টেক্সট আছে, তার মানে ওই যে সূত্র বিভঙ্গ, মহাবর্গ, চল্লবর্গ, পরিবার পাঠ, এই সবগুলো বলতে হবে। বিশেষে 19-এ এসেছে, 16-তে, 13, 8, 3, 1, এবং আরও 20-র পরেগুলো মানে আমার অ্যাড করা হয়নি, 20, 21, 22, 3 সালে, তার মধ্যে হয়তো আসতে পারে। এটা 12-তে এসেছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম বিনয়, বিনয় শব্দের অর্থ কী, এনুমারেট অ্যান্ড স্টেট দ্য ডিভিশন অফ পালি বিনয় পিটক, জাস্টিফাই দ্য ইনক্লুশন অফ শেখিয়া ধর্ম। এটা একটু এক্সট্রা কোশ্চেন আছে, এটা ওই মোটামুটি নোটের মধ্যেই পাবে, ওই একই প্রশ্নকেই ঘুরিয়ে বলা। এনুমারেট দ্য টেক্সট কম্প্রাইজিং দ্য বিনয় পিটক, এই একই কথা আছে। আর এখানে বলছে যে এ শর্ট অ্যাকাউন্ট এনি টু অফ দেম, মানে পুরোটা লিখতে বলছে না, ওখান থেকে ধরা যাক মহাবর্গ, চল্লবর্গ নিয়ে কেউ লিখলো, বা ভিক্ষু বিভঙ্গ, ভিক্ষুণী বিভঙ্গ লিখলো, এইরকম দুটো। WBCS 4-এ এসেছে। স্টার হচ্ছে এখানে দেখবে কোশ্চেনের মধ্যে 1 স্টার আর 2 স্টার দেওয়া আছে। 1 স্টার হচ্ছে সেটা গ্র্যাজুয়েশানে এসেছে, আর 2 স্টার হচ্ছে MA-তে এসেছে। এটা অ্যাড করার কারণ হচ্ছে এখান থেকে তোমরা বুঝতে পারো যে কোন প্রশ্নটা বেশি আসে, প্রবণতা কী। কেননা মানে প্রশ্ন যারা করছেন তারা গ্র্যাজুয়েশন মাস্টার্সেরও পড়ান অধ্যাপক, তো সেই জায়গা থেকে একটা ইম্পর্টেন্সটা বোঝা যাবে। আর হাউ মেনি টেক্সট আর দেয়ার ইন পালি বিনয় পিটক, ওই একই কথা। গ্র্যাজুয়েশন 13 সালে এসে, এটা 15 সালে এসছে। তো এখানে এই নোট লেখা আছে, এটা মোটামুটিভাবে সব কিছু বলা আছে। যেটা বলার এখান থেকে সেটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন যেটা আছে, ওই নিউক্লিয়াস অফ বিনয় পিটক। তো এইখানে গিয়ে যেটা লিখতে হবে সেটা হচ্ছে মোটামুটিভাবে এই যে ডিভিশনগুলো তোমরা দেখলে, এখানে প্রথমে বলতে হবে যে বিনয় পিটক কী, বা বিনয় পিটকের মধ্যে কন্টেন্ট কী কী আছে সেগুলো দেখাতে হবে। দিয়ে মোটামুটি লিখতে হবে যে এই দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটা বিভাগ রিলেটেড হচ্ছে ওই প্রাতিমুখ্যের যে নিয়মগুলো আছে, মানে ভিক্ষুদের জন্য 227টা, ভিক্ষুণীদের জন্য 311টা, সেগুলো থেকেই গিয়ে ঘুরে ফিরে ডিরাইভ হচ্ছে বা কানেক্টেড হয়ে আছে। তো সেই জন্য প্রাতিমুখ্যকে ওই বিনয় পিটকের নিউক্লিয়াস বলা যায়। এই দুটো প্রশ্ন আছে, এই দুটো প্রশ্নের মধ্যে থেকে মোটামুটি অ্যাটলিস্ট চেষ্টা করবে যে এখানে যেটা কোশ্চেন নাম্বার 3 আছে, বা এটা আমি তোমাদের পার্ট করে দেবো, পুরোটা একবারে না করে, এই প্রশ্নটা মানে বিনয় পিটকের যে ডিভিশন, এই প্রশ্নটা তৈরি করার চেষ্টা করবে এবং পরের দিনে সেটা লিখে দেখাবে। এইভাবে যদি পড়তে থাকো, মানে কোনোটা মিস করবে না, তাহলে সিলেবাস যখন শেষ হবে তখন দেখা যাবে যে পুরো জিনিসটা তৈরি করে লেখা হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত গেল। এবারে তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো, টপিক রিলেটেড অর কোশ্চেন রিলেটেড।
কোনো প্রশ্ন নেই? ঠিক আছে তাহলে। এটা নিয়ে একটু সমস্যা ছিল স্যার। কোনটা? মানে স্যার প্রাচীন ভারতীয় আর্যের যে সময়কালটা সেটা স্যার 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। হুম। আর যে মধ্য ভারতীয় আর্য 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ওই টাইম পিরিয়ডটা। আচ্ছা, আর কারো কিছু জিজ্ঞাসা আছে? তাহলে আমি ক্লাস অফ করব। লেখা বলতে দেখো, অফলাইন ক্লাস হলে সামনে লিখে দেখানো যায় খাতায়। আর তোমরা যেহেতু অনলাইন করছো, বা তোমরা যদি অনলাইন করতে চাও, এখানে দুজন বা তিনজন বলছে অফলাইন ক্লাস করার, মানে আমি যেখানে বেলঘড়িয়ায় পড়াই। তো যদি আসো তো খুব ভালো হয়। আদারওয়াইজ লিখে সেটাকে ছবি তুলে পিডিএফ করে পাঠাবে, ছবি করে পাঠাবে না। মানে পিডিএফ আশা করি সবাই করতে পারো এখন লকডাউনের পরবর্তীতে। ছবি তুলে পিডিএফ করে ওটা গ্রুপে দেবে না, আমার যে নাম্বার আছে ওখানে পাঠাবে, আমি সেখান থেকে দেখে নেব। মানে লকডাউন পিরিয়ডে এক্সামগুলো যেভাবে হতো, পিডিএফ পাঠিয়ে দিত সেই রকম। হ্যাঁ, যেভাবে লেখা প্র্যাকটিস করা হয়, না দেখে লিখবে, এটা পড়লে না দেখে প্র্যাকটিস করলে মানে লেখা, এটাকে ছবি তুলে পিডিএফ বানিয়ে পাঠিয়ে দিলে আমি সেইভাবে ওটাকে দেখে নেব। আর একটা চেষ্টা করবে খাতায় উপরে নিজের নামটা লিখে রাখা, বুঝতে পারা যায় না একাধিকজন পাঠালে কোনটা কার। ঠিক আছে, আর কোনো কিছু প্রশ্ন আছে? আর আর একটা বলি, এই জায়গা পড়া শুরু করার আগে অবশ্যই করে আগে সিলেবাসটা দেখে নেবে ভালোভাবে, বা অ্যাটলিস্ট এই 100 নম্বরের যে সিলেবাস আছে সেকেন্ড পেপারের সেকশানে, সেটা দেখে নিয়ে তারপর পড়তে বসবে। আর মোটামুটি কোশ্চেনগুলো স্টাডি করবে যে কোনটা কবে এসেছে না এসেছে। যদি প্ল্যান করে পড়তে পারো তাহলে অল্প সময়েই অনেকটা এগিয়ে যাবে। আর যদি পুরোপুরি আমার ভাষায় সবই ছেড়ে দাও, যে আমি সাজেশন দেবো বা তাহলে মানে তোমরা নিজেরাই পিছিয়ে পড়বে, নিজেদের মানে এগিয়ে থাকা উচিত। ঠিক আছে, আজকের মতো ক্লাস করছি। নেক্সট দিন যথারীতি 11টায় ক্লাস শুরু হবে। আর গ্রুপে আমি পিডিএফগুলো দিয়ে দেবো। ঠিক আছে।